আজ 31শে অক্টোবর নয়, আর না তো আজ হ্যালোইন উৎসব। তবুও ক্লাবের ডেকোরেশন আর আশেপাশের মানুষগুলোর সাজসজ্জা দেখে মনে হচ্ছে রাত 12টার পরে ভূতদের আমন্ত্রণ করার জন্য পুরোপুরি তৈরি তারা। এখানে উপস্থিত প্রতিটি মানুষ কোনো কিছুরই পরোয়া না করে অদ্ভুত সাজে বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। কেউ কেউ মদ্যপ হয়ে ঠোঁটের মাঝে গাঢ় সবুজ লিপস্টিকের আঁচড় লাগিয়ে অদ্ভুত পোশাক পরে হেলে দুলে অন্যকে চুমু খাচ্ছে, তো কেউ কাউচে গা ছড়িয়ে বসে আরামসে নিজের শরীর নিজের ড্রাগস পুশ করে যাচ্ছে। পুরো হল রুমটা ভরে আছে বিকৃত মস্তিষ্কের মানুষ দিয়ে। সেই অদ্ভুত মানুষগুলোকে বিনোদন দিতে বার কাউন্টারের সামনে নিজেদের উন্মুক্ত নির্মিত কোমরের অসাধারণ ব্যালি ডান্স প্রদর্শন করে ব্যস্ত একদল সুন্দরী রুশ তরুণী। তবে আজ এই বিকৃত মানুষগুলোর বিকৃত উৎসবের প্রধান আকর্ষণ হলো ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসন। মূলত ক্লাবে নতুন কোনো সুন্দরী ভার্জিন মেয়ে এলে প্রতিবারই বেশ ঘটা করে পার্টির আয়োজন করেন তিনি। তবে আজকের পার্টিটা একটু বেশি স্পেশাল, ওই জন্যই এমন হ্যালোইন থিমে সাজানো হয়েছে সবকিছু। কারণ ডিলটা হতে যাচ্ছে তার চরম শত্রু পাইথন লিডার এরিস ইউভানের সঙ্গে। এরিসের নিকট থেকে এই প্রথমবার উপঢৌকন হিসেবে কোনো মেয়ে আসছে। নিশ্চয়ই অতীব সাধারণ কোনো মেয়ে নয় সে। টমেটো প্রিন্সের কাছ থেকে শুনেছে মেয়েটা অতীব অসম্ভব সুন্দরী আর রহস্যময়। না জানে তার শরীরটা কত বেশি উপভোগ্য। সেই কথা ভেবেই খুশির পারদে চকচক করে উঠে ড্যানিয়েলের পৈশাচিক কুটির দুচক। আপাতত আগমনী রমণীর আকাঙ্ক্ষায় সুন্দরী কোনো রুশ কন্যাকে উপভোগ করার শ্রেয় তাই। ড্যানিয়েল আর খালি মুখে শুষ্ক ঢোক গিলতে পারল না। বসে বসে রেড ওয়াইনের জাহাজের সঙ্গে তাল মিলিয়ে মত্ত হলো নারী নেশায়। জায়গাটা ছিল ক্লাবেরই একাংশ, তবে সবাই জানে ড্যানিয়েল যখন তখন এখানে ফুর্তি করে, তাই সচরাচর ওইদিকে গিয়ে ওকে বিরক্ত করার স্পর্ধা দেখায় না কেউ। কিন্তু আজকে সকল নিয়ম নীতি ভেঙে হুচ করে ড্যানিয়েলের বিশ্বস্ত স্পাই অ্যাডওয়ার্ড ফ্র্যাঙ্কি আচমকায় ঢুকে পড়ে তার কামরায়। ফ্র্যাঙ্কির এহেন আচমকা আগমনে বেশ রাগান্বিত হয়েছে ড্যানিয়েল। রাগে গজ করতে করতে স্লাটটাকে বিদায় করে শরীরে কাপড় জড়িয়ে উঠে বসে আচমকা রিভলভারটা লোড করতে শুরু করে দেয় সে। ড্যানিয়েলের অগ্নিমূর্তি দেখতে পেয়ে থতমত খেয়ে তড়িৎ বেগে মাথা নুয়ে ফেলল ফ্র্যাঙ্কি। ওকে গণিশ করে ধরা গলায় বলে উঠল, মার্জনা করবেন ড্যানিয়েল, আপনাকে সংবাদটা দেয়া অত্যন্ত জরুরি ছিল, তাই ছুটে এসেছি। ফ্র্যাঙ্কির কথা শুনে রাগের পারদে কিঞ্চিত লাগামি টানল ড্যানিয়েল। প্রত্যুত্তরে কপালে সূক্ষ্ম ভাঁজ এঁচে উল্টো সুথল, তোমরা তো মেয়েটাকে আনতে গিয়েছিলে, কোথায় সে? ফ্র্যাঙ্কি ইতস্তত গলায় বলল, নিয়েই আসছিলাম, কিন্তু হুট করেই অ্যারিস ইউভান সবার সামনে মেয়েটাকে আমাদের হাত থেকে সেভ করে নিয়ে গেল। এমনকি কিছু একটা বলতে গিয়েও থেমে যায় ফ্র্যাঙ্কি। ড্যানিয়েল চোয়াল শক্ত করে গভীর গলায় বলল, এমন কি? মেয়েটাকে আঘাত করার অপরাধে আমাদের একজন গার্ডকে ওখানেই শ্যুট করে স্পট ডেথ বানিয়ে দেয় অ্যারিস ইউভান, আর ব্লাড ডায়মন্ডের পরিবর্তে মেয়েটাকে বাঁচিয়েও নিয়ে যায় সে। ফ্র্যাঙ্কির শেষ কথায় এতক্ষণ ধরে রাগে রক্তিম বর্ণ ধারণ করা অক্ষি যুগল আকস্মাৎ ছোট ছোট হয়ে গেল ড্যানিয়েলের। সেই সাথে কপালের সূক্ষ্ম ভাঁজগুলো স্পষ্ট হলো। দ্বিগুণ কিছুটা ভাবতে ভাবতে ভিড়ল ও। এরিস ইভান একটা মেয়ের জন্য ব্লাড ডায়মন্ড ফিরিয়ে দিল? স্ট্রেঞ্জ, কি আছে সেই মেয়ের মাঝে? নিশ্চয়ই অভাবনীয় কিছু। ওই মেয়েকে তো আমার চাই। এক মনে কিছু একটা ফন্দি এঁটে ফ্র্যাঙ্কির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো ড্যানিয়েল। শুধল, ফর দ্য ফার্স্ট টাইম এরিস ইভান নিজের ডিসিশন চেঞ্জ করলো। এত বড় একটা ডিল ক্যান্সেল করে দিল, তাও কিনা সামান্য একটা মেয়ের জন্য। ব্যাপারটা কি তোমার স্বাভাবিক মনে হচ্ছে ফ্লাস্কি? মোটেই না বস, মেয়েটাকে সেভ করার সময় অ্যারিসকে খুব টেম্পারেট লাগছিল। সামহাও ও নিজের মধ্যে ছিল না। ইভেন চোখের বসেই আমাদের গার্ডকে চোখের সামনেই শ্যুট করে দেয় সে। আমি জানি অ্যারিস ইউভান হার্টলেস, সে পারে না এমন কিছু নেই, কিন্তু মেয়েটার জন্য হঠাৎ কি হয়ে গেল ঠিক বুঝে উঠতে পারলাম না। ফ্র্যাঙ্কির কথা শুনে খ্যাক করে হেসে উঠে ড্যানিয়েল। হাসতে হাসতে কুটিল স্বরে বলা, সময় এসেছে ফ্লাস্কি, আমার বেবি গার্লের হয়ে মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। ওই মেয়েটাকে এরিস ইউভানের কাছ থেকে
জাস্ট ছিনিয়ে নেব আমি। এরপর এরিসের চোখের সামনে দিয়ে ওর ব্লু আইট অ্যাঞ্জেলকে এই ক্লাবে এনে সবার মধ্যে সস্তা খাবারের মতো বিলিয়ে দেব। আর তারপর আমিও দেখতে চাই শুধু ব্লাড ডায়মন্ড কেন, একটা মেয়ের জন্য আর কি কি হাতছাড়া করতে পারে এরিস ইউহান। গতকাল থেকে দিনভর তুষারপাত হচ্ছে মস্কোতে। অন্যান্য বছরের তুলনায় এবছর তুষারপাতের পরিমাণটা অনেক বেশি। ক্যালেন্ডারের পাতা নভেম্বর শুরু হতে না হতে প্রকৃতি তার তুষকন্যার সহযোগিতায় ধরণীকে আবৃত করেছে শুভ্রতার চাদরে। শহরের লোকালয় ছাড়িয়ে নির্জন জঙ্গল দ্বারা বেষ্টিত উচ্চ বিলাসবহুল পেন্ট হাউসের ভেতরে সবচেয়ে কৃত্রিম উপায়ে উষ্ণতায় ছেয়ে থাকলেও আজ প্রায় 1 মাস পরে পেন্ট হাউসের বাইরে পা রাখতে না রাখতে তীব্র ঠান্ডায় আর হুহু বাতাসে শরীরে হাড্ডি সব অবশ হয়ে গিয়েছে ঈশানের। এমন আবহাওয়ায় অভ্যস্ত না থাকার দরুন প্রচণ্ড ঠান্ডায় সরু থুতনিতে কাঁপন ধরেছে বাঙালি কন্যার। এক্ষুনি বক্ষভেদ করে কলিজাটাও জমে এলো বলে, তবুও এতদিন পরে এরিসের কালো দুনিয়া থেকে বাইরে বেরিয়ে গাড়ির জানালার কাছ নামানো থেকে নিজেকে বিরত রাখতে পারল না ঈশানে। টিডেন্ট জানালার কাছ নামিয়ে তাতে থুতনি ঠেকিয়ে বাইরে দৃষ্টিপাত করে আছে ও মনে মনে ভাবছে, এই তুষারে মোড়ানো শুভ্রতায় ঘেরা সাজানো শহরটা আসলে রহস্যময়। এই শহরে সাধারণ মানুষের চেয়ে মাফিয়াদের আধিপত্য অনেক অনেক বেশি। বলতে গেলে বিশ্বের বড় বড় সব আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের মূল গন্তব্যস্থলই হলো এই এশিয়া, এই রাশিয়া। এই শহর পাপের শহর। এই শহরে সাধারণ মানুষের মতোই মাফিয়াদের অবাধ চলাফেরা। এদেশে তাদের কর্তৃত্ব, তাদের অনৈতিক অসাধু কর্মকাণ্ড সবকিছু যেন পুরো পৃথিবীর ধরাছোঁয়ার বাইরে। আর ঈশানী, সেও আজ এই কালো দুনিয়ার সম্রাট মাফিয়া বস এরিস ইউয়ানের হাতে বন্দী। যে দুনিয়া নৃশংসতা, রক্তপাত, খুনাখুনি ছাড়া অন্য কোনো কিছুরই অস্তিত্ব নেই। ঈশানী ঘৃণা করে এরিসের এই নিষ্ঠুর দুনিয়া, সেই সাথে ঘৃণা করে নিষ্ঠুর দুনিয়ার হৃদয়হীন নিষ্ঠুর মাফিয়া বস এরিসকেও। ও কিছুতেই থাকতে চায় না এখানে, বাঁচতে চায় না এই কালো দুনিয়ার বন্দি পুতুল হয়ে। আর তাই তো আজ সাহসিকতার মাত্রা অতিক্রম করে ও সিদ্ধান্ত নিয়েছে পালাবে। যেই করেই হোক আজ শপিং মলে সবার অগোচরে পালাতেই হবে ঈশানীকে। এসো, নেমে এসো। গাড়ির বাইরে থেকে আকস্মাৎ ফ্লোরার ডাকে সম্মিত বেরিয়ে পেল ঈশানী। ভাবনা জগৎ থেকে বেরিয়ে চারিদিকে চোখ বোলাতে দেখতে পেল ওরা এক বিশাল টাউন সেন্টারের সামনে দাঁড়িয়ে। এতক্ষণ যাবৎ রাস্তাঘাটে খুব একটা মানুষ জনের উপস্থিতি টের না পেলেও টাউন সেন্টারে আসা মাত্র এসো খেয়াল করলো এই জায়গাটাতে বেশ ভালোই মানুষের আনাগোনা রয়েছে। এত বড় টাউন সেন্টার, মানুষের ভিড় তো থাকবেই, যেহেতু আশপাশটা লোকে লোকারণ্য। তাই ঈশানী খুব বেশি খুশি হলো। মনে মনে কিছু একটা ভেবে নেমে পড়লো গাড়ি থেকে। পেছনে গার্ডস আর সামনে তুষার, তার ঠিক মাঝখানে ফ্লোরার পাশাপাশি ধীরগতিতে এগোচ্ছে ঈশানী। হাঁটতে হাঁটতে চারিদিকে চোখ বুলিয়ে আশপাশটা ভালো মতো পরখ করে নিল ও। শপিং মলের কাছে আসতে সবকিছু ছাপে ফ্লোরা জলদি ছুটে গিয়ে ঢুকে পড়লো গ্রোসারিতে। ওর নাকি রান্নাঘরের কিছু কেনাকাটা রয়েছে। ফ্লোরার কাণ্ডে কিঞ্চিত বিরক্ত বোধ করলো তুষার। চোখ মুখ কুচকে গম্ভীর গলায় ফ্লোরাকে বলল, আমার তাড়া আছে, জলদি করবে। ফ্লোরা মৃদু হেসে তাতে সায় জানালো। ভেতরে যেতে যেতেই বলল, মাত্র 5 মিনিট। ফ্লোরার সঙ্গে সঙ্গে এবার ঈশানীও আস্তে করে ঢুকে গেল ভেতরে। তারপর চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল ও আশেপাশে কোথাও গার্ডস নেই। শপের বাইরে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোন আলাপে ব্যস্ত তুষার। এদিকে তার কোনোরূপ নজর নেই বললেই চলে। এটাই পালানোর সুবর্ণ সুযোগ। ব্যাপারটা বোধগম্য হতে ঈশানী এগিয়ে গেল কেনাকাটায় ব্যস্ত ফ্লোরার নিকট। গিয়ে পেছন থেকে মৃত আওয়াজে ডেকে বলল, তুমি দেখতে থাকো, আমি একটু ওদিকটা ঘুরে আসি, দেখি ফ্রেশ কি কি আইটেম রয়েছে ওখানে। ঈশানীর কথার প্রত্যুত্তরে পেছনে না তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে ফ্লোরা বলে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, বেশি দেরি হয়ে গেলে আবার তুষার রেগে মেগে বোম হয়ে যাবে। আমাকে ক্ষমা করো ফ্লোরা, তোমাকে এখানে বিপদে ফেলে গেলাম। মনে মনে এই কথাটা আউড়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না ঈশানী। এক কদম দু কদম করে পেছাতে পেছাতে এক পর্যায়ে শপের একদম পেছনের এক্সিট ছাড়িয়ে বাইরে বেরোতে চোখ মুখ খিচে এলো পাথারি দৌড়াতে শুরু করে। এসো, বাইরে প্রচন্ড ঠান্ডা, অনবরত তুষার পড়ছে।
শরীরে তেমন কোনো গরম কাপড় নেই ওর, তবুও মাত্রাতিরিক্ত উত্তেজনায় ঘামছে ঈশানী। এইদিকে শরীর ঘামছে, অন্যদিকে থরথর করে কাঁপছে হৃদয়। এহেন ভয়াত হৃদ কম্পনি, কলিজার ছাপে সর্বাঙ্গ কাঁপছে ঈশানী। আশেপাশে সামনে পেছনে কোনো কিছু এক বিন্দু পরোয়া না করে শরীর সর্বশক্তি দিয়ে ছুটছে মেয়েটা। ছুটতে ছুটতে এক পর্যায়ে ও নিজেকে আবিষ্কার করলো টাউন সেন্টারের একদম বাইরে। তবু ধরা পড়ে যাওয়ার তীব্র আশঙ্কায় ছোটার গতি কমানোর সাহস পেল না ঈশানী। উল্টো পেছনে ঘুরে কেউ আসছে কিনা দেখতে দেখতে দৌড়াতে লাগলো লাগামহীন পাগলা ঘোড়ার ন্যায়। তুষার আবৃত ভেজা পিচ্ছিল রাস্তা ছুটতে ছুটতে শরীরের সর্বশক্তি যেন ফুরিয়ে এসেছে ওর। তবুও থামছে না ঈশানী, যতটুকু সম্ভব শরীরকে টেনে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। পেছনে তাকে দেখতে দেখতে লাগামহীন হয়ে পাগলের মতো ছুটছিল ঈশানী, কিন্তু ওর ছোটার গতি তখনও পুরোপুরি স্তব্ধ হয়ে যায় যখন কিনা দৌড়াতে দৌড়াতে পাথরের ন্যায় এক বলিষ্ঠ পুরুষালী বুকের উপর আকস্মাৎ ধাক্কা লেগে হুমড়ি খেয়ে পড়ে ও। ঈশানী এতই দ্রুত দৌড়ে এসে বুকের উপর হুমড়ি খেয়ে পড়া সত্ত্বেও এক পাও নড়ল না লোকটা। উল্টো নিজের ওভারকোটের পকেটে দু হাত ঠুকে শটান দাঁড়িয়ে রইল চুপচাপ। ওদিকে আকস্মিক ধাক্কাটা এতটাই জোরে ছিল যে তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ইস্যুর নাকের কেটে। এত দ্রুত ধাক্কা মাথাটাও ভনভন করে চক্কর দিচ্ছে ওর। তবুও কোনো মতে নিজের চেতনা ধরে রেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখার সামান্য চেষ্টা চালালো ঈশানী। লোকটার পেশিবহুল পুরুষালী বুকের উপর দু হাত রেখে ধীরে ধীরে উপরে তুলল নিজের ভারী মাথাটা। ঝাপসা চোখে পরপর পরক করলো, বুঝলো হাইনেক ব্ল্যাক টি শার্টের উপর ব্ল্যাক ওভারকোট পরিহিত লম্বা মতো একটা লোক। অতঃপর তার মুখ দেখার প্রয়াসে যখন আরেকটু মাথা উঁচিয়ে ঝাপসা হয়ে যাওয়া চোখ দুটো খুলল, লোকটার মুখের দিকে চাইল তাৎক্ষণ সেই পরিচিত পিয়াংশি কর্ণ তীক্ষ্ণ ফ্রুচুকল আর একজোড়া রক্তিম ধূসর বাদামি চোখের সঙ্গে নিজের ঝাপসা দৃষ্টি মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে অন্তর আত্মা কেঁপে উঠল ঈশানের। যার কাছ থেকে এত দূর পালিয়ে আসা তাকেই হঠাৎ এভাবে চোখের সামনে দেখতে পেয়ে মাত্রাতিরিক্ত আতঙ্কে সেই মুহূর্তে চেতনা হারিয়ে শূন্যেই ঢলে পড়ল ভীত সন্ত্রস্ত ঈশানী। যদিও বা পুরোপুরি পড়ে যাওয়ার আগে ওর তুলতুলে নরম শরীরটা বলিষ্ঠ দু হাতে আঁকড়ে ধরে এরিস। অতঃপর আস্তে করে তুলে নেয় নিজের কোলে। এরিস যেই মুহূর্তে ঈশানীকে সহস্তে কোলে তুলে নেয়, ঠিক তখনই কোথা থেকে যেন হাঁপাতে হাঁপাতে ছুটে আসে তুষার। সামনে দাঁড়িয়ে থাকা এরিসের কোলে এভাবে চেতনাহীন ইস্যুকে দেখতে পেয়ে শুষ্ক চোখ গেল সে। নিজের কর্মকাণ্ডের অপারগতা মেনে নিয়ে তৎক্ষণাৎ এরিসের নিকট ক্ষমা প্রার্থনা করে তুষার বলে উঠল, আমি এক্সট্রিমলি সরি এরিস। আমি এটা ধারণা করিনি যে। আমি বুঝতে পেরেছি। বাক্য শেষ করার আগে এরিসের শীতল কণ্ঠস্বরে আশ্বস্ত হয়ে চোখ তুলে চাইল তুষার পুনরায় শুদ্ধল। কিন্তু আপনি হঠাৎ এখানে? অবচেতন ঈশানের স্নিগ্ধ মুখশ্রীর পানে এক ঝলক পরক করে মূর্তির চোখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে এরিস বলে, I have to deal with something. কি কাজ তা আর আগ বাড়িয়ে জানতে চাইল না তুষার। উল্টো ঈশানীকে এরিসের কোলে এভাবে দেখতে পেয়ে হকচুকি উঠে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওকে আমার কাছে দিন, আমি পেন্ট হাউসে নিয়ে যাচ্ছি। এরিস দিল না, উল্টো তুষারকে আদেশ করে বলল, ইটস ওকে, তুমি ফ্লোরাকে নিয়ে ফিরে এসো। কথাটা শেষ করে ঈশানী সমেত গাড়ির দিকে এগিয়ে যায় এরিস। দরজা খুলে ইস্যুকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে বসে পড় ড্রাইভিং সিটে। অতঃপর গাড়ি স্টার্ট দেওয়ার আগ মুহূর্তেই অবচেতন ঈশানীর সিট বেল্টটা বেঁধে দিতে দিতে ওর মুখের দিকে তাকিয়ে শিকুচকে বিড়বিড়ালো এরিস, এই নিয়ে দুবার এরিস ইউভানের কোলে উঠলে তুমি। ইউ হ্যাভ লাক, মানতেই হবে। দুবার শব্দটা উচ্চারণ করতে গিয়ে এরিসের মনে পড়ে যায় সেদিন ক্রুজ শিপের মধ্যেও ঠিক একইভাবে চেতনা হারিয়ে ওর বুকের ওপরে ঢলে পড়েছিল ঈশানী। আজ শূন্য মস্তিষ্কের এরিস আজকের মতো করে সেদিনও সহস্তে কোলে তুলে কেবিনে রেখে এসেছিল এক অসহায় অবচেতন নীলাম্বরীকে। চেতনা ফিরে এলে ধীরে ধীরে চোখ খুলে তমসাচ্ছন্ন সরু এক বেসমেন্টের মেঝেতে নিজেকে আবিষ্কার করে ঈশানী। ওর চোখের দৃষ্টি এখনো ঘোলাটে, মাথাটা ভীষণ ব্যথা টনটন করছে যেন। তখন ধাক্কাটা লেগে ব্যথা পর দরুন নাকের ডগা রক্তিম হয়ে আছে ফুলে। বেসমেন্টের ময়লা মেঝেতে পড়ে
পাতলা ফিনফিনে সাদা ফ্রকটা ধুলোবালি লেগে একাকার। নিজেকে নাজেহাল অবস্থায় এই ভুতুরে বেসমেন্টে আবিষ্কার করে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানে। চোখের দৃশ্যপট খানিক স্পষ্ট হতেই ভাবতে শুরু করে তখন কি হয়েছিল ওর সাথে। খানিকক্ষণ চোখ বন্ধ করে টাউন সেন্টারে ঘটে যাওয়া ঘটনাগুলো আরও একবার মস্তিষ্কে পুনরাবৃত্তি ঘটাতেই আকস্মাৎ আতকে উঠে চোখ খুলে শুষ্ক ঠোক গিলে কাপা জর্জরিত কঞ্চে বিড়বিড়ায়। এরিস 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 ছিল ওটা, কিন্তু তারপর তারপর কি যে হয়েছিল সেসব কিছু মনে নেই ওর। তবে এখন এই মুহূর্তে তিমিরে ঢাকা নিস্তব্ধ এই কালো খুঁটখুটে বেসমেন্টে নিজেকে আবিষ্কার করে ঈশানী। এতটুকু ঠিকই আন্দাজ করতে পেরেছে যে মাফিয়াদের পাপের দুনিয়া থেকে ওর মুক্তি মিলেনি, আর এটাও নিশ্চিত মুক্তি যেহেতু মেলেনি সেহেতু ওর কপালে বেজে দুঃখ রয়েছে। এবার আর এরিস কিছুতেই ছেড়ে দেবে না ওকে। ঈশানী জানে এরিস একটা অত্যাচারে, ওকে নিশ্চয়ই আরো কঠিন কোনো শাস্তি দেবে সে। যদিও আবারও পালানোর স্পর্ধা দেখানোর অপরাধে ওই নোংরা অপবিত্র জায়গাটাতে পাঠিয়ে দিতে উদ্যত হয় তখন কি হবে? কি করে বা নিজেকে রক্ষা করবে ঈশানী? না। বিষণ্ণ মনের অন্ধকার ভাবনা থেকে আচানক ছিটকে বেরিয়ে এলো ঈশা। সেই সাথেই নিজের অজান্তেই ভেতর থেকে উগরে দিল ব্যথাতুর এক আত্মচিৎকার। শুনশান নিস্তব্ধ এই অন্ধকারাচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে নিজের তীক্ষ্ণ গলার আওয়াজে নিজেই কেমন শিউরে উঠল ও। এতক্ষণ ধরে মনের অযাচিত ভাবনায় বুঁদ হয়ে থাকলো ধীরে ধীরে চারিদিকের পরিবেশ অবলোকন করে কেমন গা হাত পা ছমছম করতে শুরু করেছে ঈশানের। এক পর্যায়ে উপান্তর না পেয়ে মস্তিষ্কের ভয় আর শরীর মনের তীব্র ব্যথা জর্জরিত হয়ে বদ্ধ ঘরের এক কোণে জড়সড় হয়ে হাত পা গুটিয়ে বসে দু হাঁটুতে মুখ গুজে কাঁদতে কাঁদতে উপরওয়ালাকে ডাকে ঈশানে। অতীব সুন্দর দেখতে নীলসে মনির সেই অক্ষি যুগল ভিজে উঠে তার অশ্রু সিক্ত নুনা জলে। কাঁদতে কাঁদতে মেয়েটা আহত কঞ্চে বিড়বিড়ায়, হে আমি কোথায় এসে ফেসে গেলাম? কেনই বা তাকে সবসময় নিজের বোকামির মাসুল এভাবে চোকাতে হয়? এরিসের মতো মানুষকে না জেনে ভালোবাসা কি এতটাই অন্যায় ছিল যে সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে গিয়ে গোটা জীবনটা বিসর্জন দিতে হলো? তার মানে তো মুক্তি নয়, এই বন্দি জীবনে আটকে থাকতে থাকতে মৃত্যু হবে এই দেহের। কখনোই বোধ হয় আর পালাতেই পারবে না ঈশানী। আপন মনের ভাবনায় বুক ভেঙে ডুকরে কেঁদে উঠে ঈশানী। বদ্ধ ঘরে একটা ফোঁটা জলের চুপচাপ আওয়াজ পর্যন্ত নেই, অথচ পুরো বেসমেন্ট জুড়েই ক্ষণে ক্ষণে প্রতিধ্বনির ঝংকার তুলছে সরলতার বোবা কান্নার ব্যথাতুর আওয়াজ। চারিদিক নিস্তব্ধ বলে ঈশানীর মৃদু কান্নার আওয়াজও সোজা গিয়ে আছড়ে পড়ছে কংক্রিটে ভারী দেয়ালে। যদিও বা তাতে কোনো ফেলদোল নেই মিটার। দিন কি রাত, সকাল না বিকেল, আধারে ঢাকা বেসমেন্টে সেইটুকু সময় তারতম্য বুঝে ওঠা দায়। সামনের দিকে কয়েক হাত ব্যতি রেখে বাকি পুরো দুনিয়াটাই যেন ছেয়ে আছে ঘুটঘুটি অন্ধকারে। অথচ এসবে বিন্দুমাত্র আগ্রহ না দেখে এরিসের কাছ থেকে পাওয়া অজানা কোনো কঠোর শাস্তির ভয় ঘন্টার পর ঘন্টা হাঁটুতে মুখ বুজে কেঁদে ভাসাচ্ছে ঈশানে। এভাবে ঠিক কতক্ষণ সময় অতিবাহিত হয়ে যায় জানা নেই ওর। তবে এসবের এক পর্যায়ে ফুট করে এক ফালি উষ্ণ সোনালি সূর্য কিরণের নিয়ন আলো সমস্ত শরীর জুড়ে ঠিকরে পড়তে আচমকা মাথা তুলে সামনে দৃষ্টিপাত করে এসো। অনেকক্ষণ ধরে আধারে থাকার দরুন চোখ দুটোতে আলোক রশ্মির ঝলকানি এসে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আপন গতিতে খিচে বন্ধ হয়ে গেল নেত্রপল্লব জোড়া। পরক্ষণে আবারও কয়েকবার পলক ছেড়ে চোখ পুছলে ধীরে ধীরে নিজেকে ধাতস্থ করে ঈশানে। আজ বহুদিন বাদ একটুখানি সূর্য উঠছে বোধ হয়, তবে এই মুহূর্তে সূর্যের উষ্ণ অভ্যর্থনাকে আলিঙ্গন করার সময় নেই, কারণ সূর্যের কিরণের সাথে তাল মিলিয়ে ওর নিকট এগিয়ে আসছে আরো একজন। তার কঠোর পদধ্বনির আওয়াজ পৌরুষালী, ক্লোনের মাতাল মাতাল সুকসান আর শক্তপোক্ত ধারালো চিবুকখানা ঈশানীর হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অথচ অতি আত্মবিশ্বাসী মেয়েটা এবারও ভুল করে বসল। সবসময়ের মতোই এরিসকে এগিয়ে আসতে দেখেও চোখে মুখে মিথ্যা আত্ম অহংকার ধরে রেখে জিদের বসে নাক ফোলাতে শুরু করে ঈশানী। ওর এখন একটাই প্রতিজ্ঞা, এরিসের কাছে কিছুতে নিজের দুর্বলতা ধরা দেওয়া যাবে না, কখনোই না। কিন্তু সেটা কি আদৌ সম্ভব?
এরিস যে ধূর্ত মানব, সে তো বহু আগে ধরে ফেলেছে ভেতর থেকে ঈশানী যে একটা ভীতু আর ভঙ্গুর প্রকৃতির মেয়ে। নিজের সতীত্ব রক্ষার প্রশ্ন উঠল এক নিমিষে। গতিহারা মেয়েটা টানাপোড়েনে উবে যায় তার আত্মবিশ্বাসের মিকি দেয়াল। এরিস অবশ্য মনে মনে ভালোই আনন্দ পায়, একটু বেশি বোকা আর অতীব সরল এই মেয়েটার কর্মকাণ্ডে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ রেগে আছে এরিস। বারবার এই একরত্তি মেয়েটা ওকে টেক্কা দিতে চাইছে, চোখে ধুলো দিয়ে পালানোর খুব দুঃসাহস দেখাচ্ছে, বুঝিয়ে দিতে চাইছে এরিসের অপারগতা। অথচ রাশিয়ার মতো দেশে দাঁড়িয়ে মাফিয়া টেরোরিস্ট এরিস ইউভানের নজর থেকে পালিয়ে ফেরা যে আদৌ সম্ভব নয়, সেটা বোধহয় এখনো বুঝে উঠতে পারেনি মেয়েটা। বেসমেন্টের ভারী পাল্লার দরজা ভেদ করে ধীর পায়ে ভেতরে এগিয়ে এসে এক হাঁটু ভাঁজ করে এরিস বসে পড়ে ঈশানীর মুখোমুখি হয়ে। ঈশানী গুটিসুটি মেরে ভয় সিটিয়ে আছে, তবে চোখে মুখে ধরে রাখা মিথ্যে গাম্ভীর্যটা এখনো দৃশ্যমান। এরিস ওর মুখের দিকে সামান্য ঝুঁকে এসে গলা কাঁধে নামিয়ে হাসকি আওয়াজে বলল, পালাতে নিষেধ করেছিলাম তোমাকে, তবুও বারবার পালিয়ে যাওয়ার স্পর্ধা দেখাচ্ছ। অন্তরে ভয় নেই? ভয় তো দূরের কথা, এরিসের অনুভূতিহীন ধূসর বাদামি চোখ দুটোতে এক ঝলক নজর বুলিয়ে ফের সাজিয়ে উঠল ঈশানে। আমি পালাবই, যতবার ধরে আনবেন ততবার পালাবো, কারণ এটা কোনো থাকার জায়গাই নয়। এই পাপের দুনিয়াটা আপনার মতো জানোয়ারদের জন্য থাকার জায়গা হতে পারে, কিন্তু আমার মতো সাধারণ মানুষের জন্য এই জায়গাটা নরকের মতোই অশান্তিদায়ক। ঈশানীর ঝাঁঝালো কথার বিপরীতে আচমকা ওর চিবুক শক্ত হাতে চেপে ধরল এরিস। আগ্নেয়গিরির দাবানলের মতো রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে দাঁতের দাঁত পেছে কঠিন স্বরে বলল, এভাবে তেজ দেখিয়ে কথা বলা মোটেই টলারেট করি না আমি। তুমি কি এখনো বুঝতে পারোনি আমার সঙ্গে লাগতে আসলে আমি ঠিক কি হাল করতে পারি তোমার? নাকি আবার নতুন করে বুঝিয়ে দিতে হবে সবটা? আপনি একটা অত্যাচারী, কোনো দিন ক্ষমা করব না আমি আপনাকে। ঘৃণা করি আমি আপনাকে, আপনার অহংকারকে, এসব মিথ্যে ক্ষমতা, প্রতিপত্তি, কর্তৃত্ব, সবকিছুকে ঘৃণা করি আমি। আপনার এই পাপের দুনিয়া থেকে আমি মুক্ত হবই, আর যেদিন হব সেদিন আপনি আমার কাছে হেরে যাবেন এরিস ইউভান, আর আপনার বিপরীতে জিতে যাব আমি। একটা সহজ সরল বোকা বাঙালি মেয়ের কাছে হেরে যাবে? আপনার অহংকার দুমড়ে মুচড়ে যাবে, আপনার পাষণ্ড হৃদয় সহ্য হবে তো সেদিন? ঈশানীর বলা তীরের ফলার মতো ধারালো কথাগুলো এরিসের অহংকারী হৃদয়ের সামান্য কি চির ধরাতে সক্ষম হয়েছিল বোধহয়। এই মেয়েটা যা বলছে তার প্রতিটি কথায় দিবালোকের মতো সত্য এবং স্পষ্ট। এরিস তো আসলে একটা হৃদয়হীন জানোয়ার। তবুও কেন যেন ঈশানের মুখ থেকে বের হওয়া তীক্ষ্ণ কঠোর সত্যিগুলো নির্বিঘ্নে গ্রহণ করতে পারল না এরিস। উল্টো মস্তিষ্কের নিউরনে রাগের হলক দ্বিগুণ তোড়ে ছড়িয়ে পড়ল তার, যার বহিঃপ্রকাশ ঘটল হাতের মাধ্যমে। আজ আবারও নিজের বলিষ্ঠ পুরুষারে হাত দিয়ে ঈশানীকে চড় মারতে উদ্যত হলো এরিস। এরিসকে আঘাত করার জন্য উদ্যত হতে দেখে মাত্রই আরও খানিকটা জড়সড় হয়ে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নিল ঈশানী। মিয়ে যাওয়া এক ফালি সোনালি সূর্য কিরণ তখন চিকিয়ে পড়ছে ঈশানীর সুশ্রী মুখমণ্ডলে, ফুপিয়ে কান্নার তোড়ে বুঝে যাওয়া অক্ষি পল্লব থেকে গড়িয়ে পড়ছে নোনা জলের চিকন স্রোত। সূর্যের আলোয় অশ্রু ভেজা কপলখানা চিকচিক করে দ্রুতি ছড়াচ্ছে এরিসের শূন্য চোখে। পাতলা ফিনফিনে গোলাপি অধরটা দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে নিদারুণ সংখ্যায়, অথচ ওকে এই চেহারায় অসহায় নয় বরং আবেদনময়ী লাগছে এরিসের নিকট। মেয়েটার অসম্ভব মায়াবী চেহারা পুঙ্খানুপুঙ্খ ভাবে গভীর নজরে পরখ করতে গিয়ে আকস্মাৎ হাতের গতি থেমে গেল এরিসের। উল্টো ব্যতিগ্রস্ত হয়ে আরেকটু গভীর নজর চোখ বোলালো ঈশানীর পুতুলের মতো ঢলঢলে মুখখানায়। মেয়েটার চোখ খেছে বন্ধ করে রেখেছে, তাতেই ভেতরে হিংস্র সত্তাটা দপ করে নিভে গিয়েছে এরিসের। যদি ওই সমুদ্রের মতো গভীর চলচলে নীল চোখ জোড়া খুলে রাখতো তাহলে হয়তো চোখের সামনে থমকে যেত পুরো দুনিয়া। দ্বিতীয়বারের মতো গতি হারাতো এরিসের নিষ্ঠুর পাষাণ বক্ষ পিঞ্জর। মেঘমুক্ত আকাশ ঝরঝর করে নেমে আসা এক পশলা বৃষ্টিতে ভিজে যেত বরফ খণ্ডের ন্যায় শীতল হৃদয়টা। এরিস কি আদৌ সহ্য করতে পারতো ওই যে পাপী
এত পবিত্রতা কি করে বা সহ্য করবে ওর কুলুষিত আত্মাটা? জীবনে প্রথমবার কোনো মেয়েকে এতটা সূক্ষ্ম নজরে পরখ করলো এরিস। কথা তো ছিল মেয়েটাকে তার আসল জায়গা বুঝিয়ে দেওয়ার, কিন্তু তেমন কিছুই তো করতে পারল না। উল্টো নিজের মধ্যে থেকে যেন কোথায় হারিয়ে গেল সে। এই মেয়েটার মাঝে কিছু তো একটা আছে যা ওর মতো জানোয়ারকে বশ করে দিতে সক্ষম। তবে কয়েক মুহূর্তের ব্যবধানে হুচ করে আবারও এতক্ষণ ধরে ভাবনার অনলে ডুবে যাওয়া হিংস্র সত্তার আকস্মাতি আন্দোলন করে উঠল মস্তিষ্কে। ফলস্বরূপ মুহূর্তেই চোখের রঙই পাল্টে গেল ইরিসের। তৎক্ষণাৎ মাথা থেকে ঈশানী ভাবনাটা সরে গিয়ে গর্জে উঠল সে। তুমি এই পেন্ট হাউস ছেড়ে কোথাও যেতে পারবে না, কোনো দিনও না। আমি তোমাকে কখনোই জিততে দেব না, নেভার। একটা কথা কান খুলে শুনে রাখো বেচ, এরিস কখনো হারে না, কোনো দিনও না। গর্জনের চোখ বন্ধ করে রাখা অবস্থাতে থরথর করে কেঁপে উঠল ঈশানী। ওর শরীরে কাঁপন লক্ষ্য করে ফিকুচকাল এরিস। বাইরে থেকে নিজের কঠিন সত্তাটাকে ধরে রেখে আরো একবার অনুভূতিহীন দৃষ্টিতে বোলালো মেয়েটার সর্বাঙ্গে। এখনো একইবার বসে আছে ঈশানী, মারের ভয়ে অন্যদিকে ঘাড় ঘোরানোর দরুন স্পষ্ট হয়েছে তার নারী দেহের সূক্ষ্ম কলার বোনগুলো। রাজহংসীর মতো গমরঙা ত্বকে আলোর বিচ্ছুরণ যেন ঝিল ধরিয়ে দিচ্ছে এরিসের দু চোখে। তবুও পলক ফেলছে না ও। উঁচু ভেতরে দাবিয়ে রাখা সহজ মনটা তাচ্ছিল্য করে হেসে উঠল, বলল, সত্যি তো এটাই। এই মেয়েটাকে বাঁচানোর জন্যই তুই আজ টাউন সেন্টারে গিয়েছিলি। ড্যানিয়েলের স্টকাররা যাতে কিছুতে ওর নাগাল না পায়, এমনকি মুখটাও যাতে না দেখতে পারে, সেজন্যই তো একা ড্রাইভ করে ওকে পেন্ট হাউস অব্দি নিয়ে এলি। তুই মেয়েটাকে বাঁচাতে চাইছিস, ওর পবিত্র সত্তাটাকে এভাবেই অক্ষত রাখতে চাইছিস, অথচ নিজের আত্ম অহংকারকে প্রাধান্য দিয়ে মেয়েটাকে অযথা কষ্ট দিতে পিছু পা হচ্ছিস না। সঙ্গে সঙ্গে বিদ্রোহ করে উঠল ভেতরের পৈশাচিক মনটা। অন্য মনের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, মোটেই আমি ওকে বাঁচাতে চাইনি, আর না তো ওর পবিত্র সত্তা নষ্ট হয়ে গেলে আমার কোনো কিছু যায় আসে। আমি তো স্রেফ ড্যানিয়েলকে হারাতে চাই। ড্যানিয়েল ঈশানীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, আমি সেটা কিছুতেই হতে দেব না। আর এখানেই আমার জিত। ওকে যদি বিন্দুমাত্র কেয়ারই না করিস, তাহলে নিজের কোলে তুলে সযত্নে কেন নিয়ে এলি এখানে? ও যদি এতটাই তুচ্ছ হবে তো তুষারের কাছে দিয়ে দিলেই হতো। নিজ মনের গভীর প্রশ্নের কোনরূপ উত্তর খুঁজে পায় না এরিসের রক্তটা হিংস্র বদমেজাজি মস্তিষ্কটা, যার ফলে নিজেই নিজের উপর চরম বিরক্ত হয়ে রেগে মেগে ঈশানীকে ফেলে রেখে বেসমেন্ট থেকে হনহন করে বেরিয়ে যায় এরিস। ওইদিকে এরিস বেরিয়ে যেতে চোখজোড়া খুলে বন্ধ দরজার দিকে আহত দৃষ্টিপাত করে। শরীরের ভার মেঝেতে ছেড়ে দিয়ে ডুবকে কেঁদে উঠল ঈশানী। সন্ধ্যা তিমিরে মুড়িয়ে গিয়েছে স্নিগ্ধ বরফে ঢাকা গহীন জঙ্গল। আশেপাশে বিশাল আকৃতির পাইন গাছগুলোর আড়াল থেকে ভেসে আসছে সাদা নেকড়েদের গাছ ছমছমে হাউলিং। সাধারণ কোনো মানুষ হয়তো নেকড়ে জাতির এই বিকট ভয়াতুর গর্জন শুনলে ভয়ের তোপে শিউরে উঠবে, অথচ এই গহীন জঙ্গলের মাঝে অবস্থিত বিশাল পেন্ট হাউসে বসবাসরত রুশ কন্যা ফ্লোরার মাঝে কোনোরূপ হেলদোল নেই। তাতে ও নির্বিঘ্নে কাজ আবৃত বারান্দায় দাঁড়িয়ে নিষ্প্রভ চোখে তাকিয়ে আছে গহীন জঙ্গলের পানে। কোনো এক অজানা কারণে ওর মনটা আজ ভালো নেই, বিষণ্ণতায় যে আছে হৃদয়। ওই জন্যই হয়তো এই উদাসীনতা। ফ্লোরা যখন গালে হাত দিয়ে বিষণ্ণ মনে অন্ধকারাচ্ছন্ন প্রকৃতি দেখায় মশগুল, তখনই ঠকঠক পদধ্বনিতে অফিস রুম থেকে বেরিয়ে লাউঞ্জে এগিয়ে আসে এরিস। এরিসের উপস্থিতি টের পেয়ে সচকিত হয়ে দাঁড়িয়ে পড়ল ফ্লোরা। দ্রুত বারান্দা থেকে বেরিয়ে এগিয়ে গেল এরিসের নিকট, মাথা নত রেখে সুকুঞ্চিত গলায় সুথল, কফি দেবো এরিস? এরিসের চোখ দুটো তখনও মোবাইলের স্ক্রিনে নিবদ্ধ। ও সেভাবে গমগমে আওয়াজে জবাব দিল, নো নিড। কথা শেষ করে এরিস আনমনে মোবাইল স্ক্রল করতে করতে মেইন ডোরের দিকে পা বাড়লো। পুনরায় ডেকে উঠে ফ্লোরা, কিছুটা ইতস্তত গলায় বলল, মানে ইস্যু কি? ফ্লোরার মুখে ঈশানীর ছোট্ট নামটা শোনার সঙ্গে সঙ্গে চট করে মাথা তুলো চাইল এরিস। ঘাড় ঘুরিয়ে ফ্লোরার পানে দৃষ্টিপাত করে গভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুষার কোথায়? আজ ফেরেনি। ফ্লোরার জবাব শুনে নিজের অজান্তেই ফোনটা মুঠোয় রেখে শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নিল এরিস। হঠাৎ করে তীক্ষ্ণ কঠিন
রূপ ধারণ করেছে, তার ব্লেডের মতো ধারালো চোয়াল। চেহারা দেখে বোঝা যাচ্ছে কোনো এক অজানা কারণবশত ভেতরে ভেতরে ফুসে উঠছে এরিস। এক পর্যায়ে ভেতরে সে নিশ্চিত ভাবনার ইতি টেনে ফ্লোরাকে কোনোরূপ প্রত্যুত্তর না করে বড় বড় পা ফেলে পেন্ট হাউস থেকে বেরিয়ে গেল এরিস। এরপর এলিভেটরের সাহায্যে সোজা বেসমেন্টের সামনে গিয়ে থামলো ও শক্ত লোহার দরজা ঠেলে ভেতরে প্রবেশ সঙ্গে সঙ্গে কারো গোঙানির আওয়াজে সচকিত হয়ে উঠল এরিসের কর্ণগহ্বর। এরিস জানে এটা ঈশানী, তাই এত শত না ভেবে ইস্যুর নিকট এগিয়ে সকালের মতোই হাঁটু ভেঙে বসে পড়ল ঈশানীর মুখোমুখি হয়ে। তবে সকালে সেই নাক ফোলানো মেকি তেজের ক্ষুদ্রাংশ এখন আর অবশিষ্ট নেই ঈশানীর মাঝে। হাড় কাঁপানো ঠান্ডায় স্যাঁতস্যাঁতে মেঝেতে শুয়ে ঘুমাচ্ছে শুধু মেয়েটা। দিন দুনিয়া আর কোনো হুঁশ নেই তার। ওর এহেন বিপর্যস্ত অবস্থা দেখে ফাঁকা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের খড়খড়ে আঙুলের সাহায্যে ইস্যুর অশ্রু ভেজা চকচকে রক্তরাঙা চেহারা লেপটে থাকা এলোমেলো চুলগুলোকে এক সাইডে সরিয়ে হিসিয়ে এরিস বলে, আগেই সতর্ক করেছিলাম তোমায়, আমার সঙ্গে লাগতে এসো না। তুমি ভেতর থেকে যতটা না সরল, বাইরে থেকে ঠিক ততটাই জেদি। তোমার এই জেদি মনোভাব আজ তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, সেটা কি বুঝতে পারো না?